এবার একটু নেতাজি ইন্ডোরের দিকে নজর রাখবো, কারণ সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখতে উঠছেন। এছাড়াও আমার সমস্ত অফিসার্স, এসডিও, বিডিও থেকে শুরু করে, আইসি থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে, অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে, লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে, মিনিস্টার থেকে শুরু করে, জনপ্রতিনিধি থেকে শুরু করে, জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে, সমস্ত ক্লাবের প্রতিনিধি থেকে শুরু করে যতটা পেরেছেন তারা ভার্চুয়ালিও আছেন, তাদের সকলকে আমি প্রথম অভিনন্দন জানাচ্ছি, কারণ তারা কষ্ট করে এই মিটিংয়ে এসছেন। আমার এখানে চিফ সেক্রেটারি সহ সমস্ত অফিসাররা সহ, সিএসসি সহ, মেট্রো রেলের কেউ আসেনি না? না, আমি তো কাউকে দেখছি না। দেখ, তুমি পরে কথা বলিনি। আমি আমার সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে আমার যত প্রিন্সিপাল সেক্রেটারিরা আছেন বা পুলিশের কর্মদক্ষরা আছেন, মানে কর্মদক্ষ মানে ইম্পর্টেন্ট অফিসার্সরা আছেন অল লেভেলে, ডিজি, ডিআইজি, আইজি থেকে শুরু করে এডিজি, ডিজি থেকে শুরু করে সকলকেই আমার অভিনন্দন জানাচ্ছি। জনপ্রতিনিধিরাও এখানে অনেকে এসছেন, আমার সহকর্মীরা এসছেন। আমি নাম বলে ছোট করতে চাইছি না, কারণ সকলে অনেকক্ষণ ধরে বসে আছেন, প্রায় বিরক্ত হয়ে গেছেন হয়তো, সেই জন্যেই আমি আর, কিন্তু জানেন তো সর্বধর্ম সমন্বয়ের একটা আশীর্বাদের প্রয়োজন আছে। যে কোনো বড় কাজ করবার আগে বড়দের, গুরুজনদের আশীর্বাদ নিতে হয়, এবং সেক্ষেত্রে আজকের দিনটিও খুব ভালো দিন। গতকালও খুব ভালো দিন ছিল, আজকের দিনটিও খুব ভালো দিন পুজোর পক্ষে। যখন মিটিংটা করেছিলাম তখন আমি পঞ্জিকা দেখিনি, আর আমি কিন্তু আপনাদের রামকৃষ্ণ মিশনের পঞ্জিকাটাকেই ফলো করি, কাজে সেটা আমি দেখেছিলাম আর কি। আমি আমাদের প্রণাম জানাই স্বামী দিব্যা জ্ঞানানন্দ মহারাজজিকে, নিতাই মহারাজজি, ভারত সেবাশ্রম সংঘ, ব্রহ্মচারী মুরাল ভাই এত কষ্ট করে অত দূর থেকে এই বয়সেও তিনি এসছেন, আমরা তার প্রতি অনেক কৃতজ্ঞ। আমরা দক্ষিণেশ্বরের থেকে কুশল এসছে, তাদের সকলের কুশল কামনা করি। মোহাম্মদ শফিক সাহেব এসছেন, নাকোদা মসজিদের ইমাম, আমাদের অনেক অনেক সেলাম তাকে, তিনি খুব ভালো বলেছেন। এবং আমাদের এখানে এসছেন ভিসি জর্জ, প্রিন্সিপাল ডন বস্কো স্কুল, ফাদার ডমিনিক গোমস, আর্চ বিশপ হাউস থেকে এসছেন। আমাদের এখানে ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু, বুদ্ধিস্টদের পক্ষ থেকে এসছেন। সর্দার গুরবক সিং, আমাদের শ্রী গুরু সিং সভা থেকে এসছেন প্রেসিডেন্ট। আমাদের এখানে সন্ত মনীশ্রী কান্তি কুমার মহারাজজি এসছেন, দীনেশ কুমার জৈনজি এসছেন, স্বামী জানালকান্দ মহারাজ সেক্রেটারি আশ্রমা, স্বামী বিবেকানন্দ অ্যানসেস্ট্রিয়াল হাউস এবং কালচারাল সেন্টার যেটা আছে স্বামী বিবেকানন্দের বাড়ি, স্বামীজির বাড়ি যেটা, সেখান থেকে এসছেন। তাদের সকলকে আমার প্রণাম জানাই। স্বামী নিহিতানন্দ মহারাজজি, রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন, কামারপুকুর হুগলি থেকে এসছেন। স্বামী প্রতীক্ষানন্দজি মহারাজ, তিনিও কামারপুকুর থেকে কষ্ট করে এসছেন, অত দূর থেকে, হুগলি থেকে। রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন, কামারপুকুর হুগলি, তাদের সকলকেই আমি অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আর অভিনন্দন জানাচ্ছি অল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি অ্যান্ড অল অফিসিয়ালস, প্রেস, মিডিয়া এবং প্রত্যেকটা ক্লাব থেকে যারা দীর্ঘক্ষণ ধরে উপস্থিত আছেন, এবং পুলিশ এই মিটিংটা অর্গানাইজ করে, পুলিশেরও সকল পদাধিকারীগণ, তারাও বিভিন্নভাবে বিভিন্ন জেলায় প্রতিষ্ঠিত আছেন। তাছাড়াও মোহনবাগান, মহামেডান, আইএফএ, ইস্ট বেঙ্গল সব ক্লাবেরই প্রতিনিধিরাও আছেন। এছাড়াও পুজো কমিটির যে অর্গানাইজেশন ফিয়াম, তাদের পক্ষ থেকেও শাশ্বত কাজলরা আছেন এবং তারা বক্তব্য পেশ করেছেন। আমার সাথী মিনিস্টাররা আছেন, তাদের কথা আমি আর বলছি না, কারণ তারা তো ঘরের লোক, সবাই ঘরের লোক, তো আর বলছি না। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো, মা আসছেন, সবাই কথা বলেছেন। প্রতিবার আমরা এই মিটিংটা করি তার কারণ কোঅর্ডিনেশনটা আরো যাতে ভালো করা যায়। নিরাপত্তা, বিশেষ ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে ইলেকট্রিসিটি, ড্রিঙ্কিং ওয়াটার, হেলথ ফেসিলিটিস, কোনো দিকে যাতে ঘাটতি না হয় সেই কোঅর্ডিনেশনগুলো আমরা করি। সব ধর্মের মানুষকে আমরা সমবেত করি, তার কারণ আমরা বাংলায় একটা কালচার আছে, আমাদের সম্প্রীতি, আমাদের সংস্কৃতি, আমরা সবাই সব ধর্মের অনুষ্ঠানেই
আমরা উপস্থিত হই। এবং বাংলার দুর্গাপুজো এটা আমাদের জাতীয় উৎসব। এই উৎসবে তো সবাই নিজের মতো করে করেন। তাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এখানে ফিজিক্যালি যারা উপস্থিত আছেন কলকাতার পুজো কমিটিগুলো, আর ভার্চুয়ালি যোগ দিয়েছেন আমার জেলার পুজো কমিটিগুলো, তাদের আগাম শারদীয়া অনেক অনেক শিউলি শুভেচ্ছা এবং শরৎকালের কাশফুলের অভিনন্দন জানাচ্ছি। আমাদের এটা প্রাণের উৎসব এবং ইউনেস্কো যখন ইনট্যাঞ্জেবল আমাদের কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে মর্যাদা দিয়েছে, সেটাকে ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের। অনেকে আবার কোর্টেও চলে যায়, সাথে সাথে আমি একমত। কেউ কেউ বলেন ममता जी तो दुर्गा पूजा करने नहीं देती, ও তো সরস্বতী পূজা भी नहीं करे। তারা ঘরে ঘরে সরস্বতী পুজো হয়, ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয়, সবাই জানে। গণপতির পুজো এখানে হয়, সব পুজো হয়, এমন কোনো উৎসব নেই যা হয় না। আমাদের দুর্গা পূজা, যখন আমি দুর্গা পুজোর ব্যাপারে মিটিং করি, কেউ কেউ কোর্টেও চলে যায়। কেউ কেউ বলে কেন ওদের সাহায্য করা হবে। আরে ভাই, এটা একটা উৎসব। তারা পুজোটা করেন, বিনিময়ে কত মানুষ, শ্রমিক শ্রমজীবী মানুষ সেখানে কাজকর্ম করে। আজকে 6 মাস ধরে পাড়ার ছেলে মেয়েরা ঘর বাড়ির কাজ ছেড়ে কি থিম হবে, কখন কি করবে, তারা নিজেরা 3 মাস ধরে 4 মাস ধরে এই পুজোটার কি করে সাফল্য মণ্ডিত করবে। একটা পুজো যেই শেষ হয়ে যায় তখনই তাদের থিম শুরু হয়ে যায় এবং তারপরে তারা এটা মন প্রাণ দিয়ে করে। আমাদের এই বাংলাতেই বড় ক্লাব, যেগুলো মাঝারি ক্লাব এবং ছোট ক্লাব নিয়ে 45,000 পুজো হয় ক্লাবের। রাজ্য পুলিশ এলাকায় 42,000-এর বেশি, কলকাতা পুলিশ এলাকায় প্রায় 3,000টি। এছাড়াও মহিলা এর মধ্যে মহিলা পরিচালিত পুজো অনেক আছে, বাড়ির পুজো তো আছে, ফ্ল্যাটের পুজো আছে, তাছাড়াও অনেক ছোট ছোট ক্লাব আছে, তাদের পুজোও আছে। আবার অনেক পরিবার আছেন যারা চিরকাল পুজো করেন দুর্গাপুজো, তারাও আছেন। পুজো কার্নিভাল সকলের আকর্ষণ, এটা আমরা 5 অক্টোবর করব। অর্থাৎ 3 দিন আপনারা পাবেন বিসর্জনের দিন। মহালয়া তো বলছি না, এগুলো আপনারা জানেন। শুধু আমি ওটা বলবো যেটা হচ্ছে আপনাদের বিসর্জনের দিনটা 2, 3, 4 থাকবে, যার যেদিন ইচ্ছে। কারণ লক্ষ্মী পুজোর আগের দিন আমরা একটা দিনই পাবো, সেটা হচ্ছে 5 অক্টোবর। ওই দিনটা পুজো কার্নিভেল থাকবে। কাজে এটা তো প্ল্যানিং করে নিতেই হয়। পুলিশ, ট্রাফিক ম্যানেজমেন্ট থেকে ল অ্যান্ড অর্ডার সবই দেখবে, তারা দিন রাত খেটে পরিশ্রম করে। এখন তো তৃতীয়ার দিন থেকে ঠাকুর দেখা শুরু হয়ে যায়, প্রথমার দিন থেকে প্রায়। আর বিশ্বকর্মা পুজো আর দুর্গা পুজোর 4 দিন মাত্র ডিফারেন্স এবারে এমন ভাবে পড়েছে। কাজেই তারা তাদের পরিবার পরিজনকে বাড়িতে রেখে তারা কিন্তু মানুষের সারাক্ষণ ডিউটি করে। হেলথের লোকেরা, ফায়ার ব্রিগেডের লোকেরা, ডিজাস্টারের লোকেরা, প্রশাসনের লোকেরা, কর্পোরেশন থেকে শুরু করে প্রায় অনেকেই। পুলিশের যেন সমন্বয় থাকে কলকাতা পুলিশ আর রাজ্য পুলিশ এবং কমিশনারেটগুলোতে এবং জেলাগুলোতে, যাতে কারোর সাথে। জেলাগুলোতেও এখন খুব ভালো পুজো হয়, জেলার প্রত্যেকটা পুজো আমি দেখতে পাই, কারণ আমি এই সময় টিভি ঘুরি ঘুরি দেখি। এবং তারা এত ভালো পুজো করছে আজকাল, এবং তাদেরও ভিড় বাড়ছে। জেলা পুলিশকেও অনেকটা সামাল দিতে হয়, জেলা প্রশাসনকেও। জেলার পুজোর কিন্তু চাহিদা খুব বেড়েছে এবং ওদের থিমও খুব ভালো। আমি দেখেছি যা থিম করে ওরা, অনেক সময় আমরা ভাবতে পারি না, ওদের থেকেও আমাদের শিক্ষা নেওয়া উচিত। পুলিশের যেমন সমন্বয় থাকবে, এছাড়া বাস স্ট্যান্ড, ফেরিঘাট, রেল স্টেশন সহ সব গুরুত্বপূর্ণ জায়গাগুলো ভালো করে কভার করতে হবে, যাতে মানুষের অসুবিধে না হয়। মোবাইল পেট্রোলিং টিম, কুইক রেসপন্স টিম, ড্রোন, সিসিটিভি, ওয়াচ টাওয়ার সবই ব্যবস্থা করে রাখতে হবে। কার কি কাজ হবে পরিষ্কার করে বলে দেওয়া ভালো আগে থেকে। পুলিশ কন্ট্রোল রুম, ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম, স্টেট কন্ট্রোল রুম সব যেন 24x7 কাজ করে।
আমিও সারা রাত জেগে পাহারা দিই, খোঁজ খবর রাখি। মেয়েদের নিরাপত্তায় যেন কোনো ঘাটতি না হয়, সেটাও আমাদের নজর দিতে হবে। বয়োজ্যেষ্ঠদের, বিশেষ করে মানবিকভাবে যারা আমাদের চ্যালেঞ্জ পিপল আছে তাদের জন্য এবং বাচ্চাদের জন্য স্পেশাল কেয়ার নেওয়ার জন্য আমি অনুরোধ করব। আগের বারের মতোই ক্লাবরা যেরকম বেশি সংখ্যক ভলেন্টিয়ার রেখেছিলেন, এবারেও যেন তার কোনো ব্যতিক্রম না হয়। ভলেন্টিয়ার্সের সংখ্যাটা আপনারা রাখবেন। এক্ষেত্রে মেয়েরা এবং পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা খুব ভালো ভূমিকা পালন করে। আমি দেখেছি বড়রা বিরক্ত হয়ে যায়, ছোটরা হয় না, কিন্তু ওদের এনার্জি দুর্দান্ত। ওই দুরন্ত এনার্জিটাকে কাজে লাগাতে হবে। ভিড় এড়াতে সেপারেট এন্ট্রি এবং এক্সিট করুন। এটা বারবার আপনাদের আমি বলি। প্রতিটা মণ্ডপে ইলেকট্রিক কানেকশন, আগুন নেভানোর ব্যবস্থা, এগুলো নিয়ম মেনে করতে হবে, কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। প্যান্ডেলের বাইরেও ভেতরেও যেন পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম থাকে। যদি কখনো ভিড় হয়ে যায়, কোথাও অ্যানাউন্সমেন্ট করতে হয়, সেটা কিন্তু পুলিশের কাছেও থাকবে, সেটা পুজো কমিটিগুলোর কাছেও থাকবে। পুজোর দিনগুলো তো আপনাদের মণ্ডপে কোটি কোটি মানুষ আসেন। অনেক ইন্টারন্যাশনাল, মানে আন্তর্জাতিক লেভেল থেকে অনেকে আসে, আপনারা জানেন না, পরিচয় হয়তো বুঝতে পারেন না। তাছাড়া সারা ভারতবর্ষ থেকেও আসে। তাদের যাতে কোনো সম্মান হানি না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের প্রত্যেকের। প্রাঙ্গণে রাজ্য সরকারের জনকল্যাণমূলক ও জনস্বাস্থ্য সম্পর্কিত এবং পুজো প্যান্ডেলে কে কি করবেন কে কি করবেন না সেরকম একটা গাইডলাইন্স থাকলে মানুষও সেটাকে ফলো করতে পারে। বিভিন্ন হোর্ডিং, ব্যানার যেন ক্লামজি না হয় কিন্তু সুদিং হয়, সেটা দেখে নিতে হবে। দুর্গাপুজোর সময় ভিড়ের কথা মনে রেখে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে বেশি গাড়ি চালাতে হবে। বেশি গাড়ি চালানো মানে বেশি গাড়ি নিয়ে আসা নয়, ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে। আমি সিএস কে বলবো, মেট্রোর সাথে কথা বলছে, যাতে ওরা ফ্রিকোয়েন্সি বাড়িয়ে মেট্রোটা সারাক্ষণ চালায় এবং বিশেষ করে লোকাল ট্রেন যেগুলো আছে, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, যেগুলো অ্যাডজেসেন্ট কানেক্টেড, সেগুলো যেন একটু বেশিক্ষণ পর্যন্ত চলে, যাতে লোক বাড়ি ফিরে যেতে পারে যথাসময়ে। কোনো রকম কোনো ঘটনা ঘটে গেলে হসপিটালগুলোকে অ্যালার্ট থাকতে হবে, অ্যাম্বুলেন্সগুলো রেডি করতে হবে। আমি অলরেডি এমপিল্যাড থেকে প্রায় 300 আইসিসিউ অ্যাম্বুলেন্স করে দিয়েছি, এখনো উদ্বোধন হয়নি, কিন্তু রেডি প্রায় হওয়ার মুখে। কাজে সেগুলো কাজে লাগানো যেতে পারে। তাতে এক্সরে মেশিন থেকে শুরু করে অক্সিজেন সিলিন্ডার সবকিছুই আছে। ভিকেল মুভমেন্ট, এটা অবশ্য পুলিশ খুব ভালো সামলায়, কিন্তু সামলায় বলে আমি এখনই অ্যাপ্রিসিয়েট করব না। যেটা আগে পর্যন্ত হয়েছে অফকোর্স আমি করব, এবারেও কিন্তু সেটা করতে হবে। এবং পুজো কিন্তু দেখার মরশুম এবার তাড়াতাড়ি পড়বে, তার কারণ যেহেতু বিশ্বকর্মার দিন থেকে 17 তারিখে বিশ্বকর্মা পুজো কিনা আমি জানি না, 17 সেপ্টেম্বর জেনারেলি হয়, 21 তারিখে হচ্ছে মহালয়, আর আমি তো মহালয়ের আগে থেকে পুজো উদ্বোধন করতে শুরু করি। সুতরাং রাস্তায় কিন্তু মানুষ নামতে শুরু করে। কাজে পুলিশের কাজটা আগে চতুর্থীর দিন থেকে নামতো, কিন্তু এখন পুলিশকে আগে থেকেই নামতে হয়। দেখে নিন কোন ক্লাব কি পুজো করছে, কি থিম করছে। অনেক সময় কেউ এমন এমন করে ফেলে যে স্ট্যাম্পিড হওয়ার সম্ভাবনা হয়ে যায়। ভিড় টানবেন ঠিক আছে, ভিড় টানতে গিয়ে মানুষের জীবন দিয়ে নয়। আর কিছু টিভি মিডিয়াকেও আমি রিকোয়েস্ট করব, ওর ওখানে কত ভিড় আর ওর ওখানে কত ভিড়, ভিড়ের কম্পিটিশন না করে আপনারা মানুষ দেখান, এবং যাতে কেউ কোনো স্ট্যাম্পিডের মধ্যে না পড়ে। সব পুজোই তো পুজো, শুধু ববি আর অরূপের আর সুজিতেরটা দেখাতে হবে তার কি মানে আছে? সবারটাই দেখানো উচিত, তার কারণ শুধু 4 জনের হয়ে যাচ্ছে 1 2 3 4, বাদ বাকিরা কেউ কোনো সুযোগ পায় না। এবারে নতুন করে ভাবুন, এটা আপনাদের ব্যাপার, নিজস্ব ব্যাপার, কিন্তু যাই হোক একটু ভাবুন। সবসময় সতর্ক থাকবেন। আগুন লাগার ইনসিডেন্ট প্রায় প্রায় ঘটছে নিজেদের গাফিলতির জন্য। পুজোতে যেন কিছু না হয়, ভিড় থাকবে। বড় গাড়ি ঢুকতে অনেক সময় অসুবিধে হয়, বাইক মোবাইল যেটা, সেটা ফায়ার ব্রিগেডের, সেটাকে সর্বত্র যাতে মানে জোন ওয়াইজ ভাগ করে রাখা হয়, যাতে ইমিডিয়েট পৌঁছতে পারে, এবং অ্যাম্বুলেন্সও তাই। বিসর্জনের জায়গায় আলোর বন্দোবস্ত করা,
কারণ প্রত্যেকটা জেলাতেও এখন পুজোর কার্নিভেল হয়। বিসর্জনের জায়গায় আলোর বন্দোবস্ত করা, ব্যারিকেডিং সবই ভালো করে করতে হবে ক্লাবগুলোর সাথে সমন্বয় করে। যদি কোনো এমার্জেন্সি হয় তার জন্য প্রস্তুত থাকতে হবে। ডিস্ট্রিক্টগুলোকেও, জেলা হসপিটাল, ব্লক হসপিটালগুলোকে অ্যাক্টিভেট করে ফায়ার ব্রিগেডকে, আমরা যেমন আজকে এখানে মিটিং করছি, আপনারাও জেলার লাইন ডিপার্টমেন্ট যারা যারা কানেক্টেড তাদের নিয়ে একটা মিটিং করুন, তাহলে কি হবে, কানেকশনটা হয়ে যাবে। যদি কোনো এমার্জেন্সি হয় তাদের প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স এবং অ্যাম্বুলেন্স সব যেন হাতের কাছে থাকে। হেল্পলাইন নাম্বারগুলো যেন ঠিকমতো কাজ করে। আমি সবাইকে অনুরোধ করব, আইন মেনে প্রশাসনের সাথে সহযোগিতা করুন। পুজো সংগঠকদের সাহায্য ছাড়া এই কাজটা কিছুতেই হতে পারে না, কারণ আপনারা আমাদের সবচেয়ে বেশি বড় হেল্পলাইন। এছাড়া অন্য কোনো স্থানীয় মানুষ ছাড়া এটা কখনো হয় না। আপনাদের যেটা শাশ্বত বলছিল যে পুজো উদ্যোক্তাদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিবার আমরা যে ওয়ান উইন্ডো অনলাইন যেটা আমরা ব্যবস্থা করি আসান, সেটা এবারও যথাসময়ে ওপেন করতে যেন বলা হয়, যাতে ওয়ান উইন্ডো ক্লিয়ারেন্স হয়ে যায়, বারবার কাউকে ঘুরতে না হয়। পুজো সবার জন্য ভালো হয়ে উঠুক, আনন্দে মেতে উঠুন আপনারা সকলেই। সাথে সাথে দেখলেন সবাই আজকে বাংলায় কত সুন্দর সুন্দর কথা বললেন। যারা অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, জেলায় ফিরে আসছেন, দরকার হলে ক্লাবের পক্ষ থেকেও, প্রশাসনের পক্ষ থেকেও তাদের একটু নতুন জামা কাপড় দেবেন। তার কারণ তারা তো তাদের সব কেড়ে নিচ্ছে এবং খুবই অত্যাচার করে ফিরে আসছে অত্যাচারিত হয়ে। কিন্তু এই অত্যাচার আমরা পছন্দ করি না, আমরা কারো উপর করব না। কেউ খারাপ কাজ করেছে বলে সেই খারাপ কাজটা যেন আমরা না করি। আমাদের সহনশীলতা আমাদের ঐতিহ্য, এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের সম্প্রীতি। এবার তো আপনারা অপেক্ষা করছেন আমি কি বলবো। জয় বাংলা বলার জন্য এ তো বলতেই হবে, এটা অন্তরের ভাষা। সব ধর্মকে শ্রদ্ধা জানিয়ে আচ্ছা প্রথমে বলি আমি ইলেকট্রিসিটিটা, প্রথমে বলি বিদ্যুৎ। আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাঙ্কস, কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে, সারা রাজ্য জুড়ে। আগের বার ওরা 75% কনসেশন দিয়েছিল, এবার ওটা 80% করে দেবে। ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো। এবার কত? এই আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। আচ্ছা দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলার জয়। সর্বধর্ম সংস্কৃতি, সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায় সবাইকে ইনভলভ করবেন, সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। এটাই সম্প্রীতির বাংলা, এটাই সংস্কৃতির বাংলা। আর বড় পুজোগুলো গরিব ক্লাবগুলোকে, যেমন ছোট ছোট ক্লাবগুলোকে হেল্প করেন, সেই হেল্পটা যেন হয়, এটা আর আমি বলবো না। আর মেয়েরাও খুব ভালো পুজো করছে, আমার মেনি থ্যাঙ্কস। এবং জেলা ব্লকে যে পুজোগুলো হয় সেগুলোও খুব ভালোভাবে যাতে হয়, আমাদের শুভকামনা থাকবে। আরে দাঁড়ান, জাগো দুর্গা ইন্দ্রনীল গাইবে, না শুনে পালাচ্ছেন কেন? কাজেই জয় মা দুর্গার জয় বলে মা আসুন শান্তিতে, সুজলা সুফলা বাংলায়, শস্য শ্যামলা বাংলায়, সুন্দরী গৌরবিনী বাংলায় বাংলা মাকে যেন বরণ করতে পারি আমরা, আমাদের শঙ্করধ্বনি দিয়ে, উলুধ্বনি দিয়ে এবং সর্বধর্মকে সাথী করে নিয়ে। একতাই আমাদের সবচেয়ে বড় ধর্ম। ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার।
এটা মনে রাখবেন। অনেক ধন্যবাদ এই প্রোগ্রাম পুলিশের অর্গানাইজ করবার জন্য, এবং সঞ্চালিকাকেও ধন্যবাদ খুব ভালোভাবে সঞ্চালনা করবার জন্য। আমার ডিজিসিপি, হোম সেক্রেটারি সবাই আছে আমার সাথে, বক্সিদা, ববি, অরূপ, দেবা, সুজিত, শশী, শোভনদা, চন্দ্রিমা, নন্দিনী সবাই আছে, এবং পেছনেও মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান থেকে শুরু করে আইএফএ থেকে শুরু করে সবাই আছেন, নির্মলদাও আছেন, ওদিকে দেবারাও আছেন, কাউন্সিলররাও আছেন। যদি কারো নাম বলতে না পারি মনে রাখবেন এটা আমার অক্ষমতা নয়, এটা সক্ষমতা। তার কারণ হচ্ছে সময়টা খুব দামি। তাহলে সবাই ভালো থাকুন। এবার আমি ইন্দ্রনীলকে দিচ্ছি। জয় বাংলা, জয় মা দুর্গার জয়। হ্যালো, আমি তো করতে দেবো না, কিন্তু কথা হচ্ছে এটা তো সবাইকে মিলে করতে হবে। সবাই যেটা করবে। এই যে কিছুক্ষণ আগে খবর এসেছে একটা ট্রাইবাল মেয়েকে মধ্যপ্রদেশ থেকে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে। আমাকে এখন তাকে নিয়ে আসতে হবে। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো, প্রণমী বরদা অজরা তলা, বহু বল ধারিণী, রিপুদল বারিণী, জাগো মা সরলময়ী, চণ্ডিকা শঙ্করী, জাগো, জাগো মা, জাগো সুর বিনাশিনী, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে বিকাশ বাবু। আপনাকে স্বাগত এনকেটিভিতে। বিকাশ বাবু, 1,10,000 টাকা ক্লাবগুলিকে অনুদান মুখ্যমন্ত্রী ঘোষণা, কি প্রতিক্রিয়া দেবেন পুজো দেবার? দেখুন, আমার তো প্রতিক্রিয়া স্পষ্ট। সেটা হচ্ছে যে দুর্নীতিগ্রস্ত ধান্দাবাজ মুখ্যমন্ত্রী ভোটের আগে এই ক্লাবগুলোকে কিনে নিচ্ছে, এবং এই ক্লাবগুলো যারা পরিচালনা করেন তাদের তো কোনো বিবেক বোধ নেই। যেখানে রাজ্য সরকারের ন্যায্য কর্মীদের ন্যায্য পাওনা দিয়ে দেওয়ার সময় বলছেন টাকা নেই, রাজ্য চালাবার জন্য টাকা ধার করছেন, আমাদের ঋণগ্রস্ত করে নিয়েছেন। প্রত্যেকটা মানুষ, যে শিশুটি এখনো মাতৃগর্ভ আছে তার মাথার উপরে 60,000-এর উপর টাকা ঋণ, সেই মুখ্যমন্ত্রী ক্লাবগুলোকে টাকা দিচ্ছেন। আর ক্লাবগুলো এমন বোধ বুদ্ধি বিবেচনাহীন যে তারা টাকা দিচ্ছেন, তার প্রত্যাখ্যান করছেন না, তাদের প্রত্যাখ্যান করা উচিত। আসলে তিনি গোটা রাজ্যের এই সমস্ত ক্লাব টাবগুলোকেও তার দুর্নীতির সঙ্গে জড়িয়ে নিতে চান, তাই তিনি করছেন। পশ্চিমবঙ্গের মানুষ যদি জাগ্রত না হয় তাহলে পশ্চিমবঙ্গের মানুষের কপালে যে আরো কত দুঃখ আছে আগামী দিনে সেটা তারা উপলব্ধি করতে পারছেন না। বেশ, ধন্যবাদ বিকাশ বাবু। সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে অত্যন্ত বড় খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, এবারে পুজোয় ক্লাবগুলিকে 1,10,000 টাকা করে অনুদান। আগের বারে যে অনুদানের পরিমাণ ছিল 85,000 টাকা, এবারে সেই 85,000 টাকা বেড়ে গিয়ে এক ধাক্কায় 25,000 টাকা বেড়ে গেল, হলো 1,10,000 টাকা। পাশাপাশি এবারে অন্যান্য বারে দেখেছিলাম আমরা যে 80% ছাড় থাকে না, অনেক কম থেকে 70% থাকে, কিন্তু বিদ্যুতের বিলে এবার 80% ছাড় দেওয়া হয়েছিল। আগের বারে ছিল 70%, এবার আরো 10% বাড়িয়ে দেওয়া হলো। পুজো বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই বৈঠকে 1,10,000 টাকা ক্লাবগুলিকে অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর। বিদ্যুতের বিলেও 80% ছাড়,
সিএসসির তরফ থেকে ছাড়ের কথা বলা হলো, মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমরা দেখলাম যে সিএসসি কে এই ছাড় দেওয়ার কথা বলা হয়েছে, 80% ছাড়, প্রায় 25,000 টাকা বাড়ি দেওয়া হলো এক ধাক্কাতে। ক্লাবে অনুদান দেওয়া নিয়ে বরাবরই বিরোধীদের মধ্যে বহু বিতর্ক ছিল, কিন্তু সেই সমস্ত বিতর্ককে জল ঢেলে মুখ্যমন্ত্রীর ঘোষণা, এবং তিনি রীতিমতো দর কষে করে প্রথমে বললেন 90, তারপরে বললেন 95, তারপরে তিনি ভোট মত চাইলেন, সেখানে উপস্থিত প্রত্যেকের মতামত চাইলেন। সেখানে যখন সবাই বললেন যে 1 লক্ষ, মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন ঠিক আছে 1,10,000 টাকা ঘোষণা। এবারে ক্লাবগুলিকে অনুদান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে নিরাপত্তা বজায় রাখতে বিশেষ নজরদারি কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ক্লাবগুলিকে ভলেন্টিয়ার মোতায়েন করারও নির্দেশ দেওয়া হয়েছে। অনুদান ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর ছিল 85,000 টাকা অনুদান, এবার হলো 1,10,000 টাকা, 25,000 টাকা বাড়িয়ে দেওয়া হলো অনুদানের পরিমাণ। মহালয়ার আগে থেকেই পুজোর উদ্বোধন শুরু করবেন মুখ্যমন্ত্রী, সেই সময় থেকে পুলিশকে সতর্ক থাকতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুর্গা পুজো নিয়ে বৈঠকে উপস্থিত হয়ে পুজো সম্পর্কে প্রয়োজনীয় সব নির্দেশ দিলেন তিনি, এবং সব শেষে ঘোষণা করলেন অনুদানের কথা। বিদ্যুতের বিলে 80% ছাড় দেওয়ার কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যেভাবে অন্যান্য বারের মতো বড় ক্লাবগুলি যেভাবে ছোট ক্লাবগুলিকে দেখভাল করে রাখে, সেইভাবেই কিন্তু এবারও সেই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী, বড় ক্লাবগুলিকে যেন ছোট ক্লাবগুলিকে দেখভাল করে রাখা হয়, যাতে সবাই পুজো সুষ্ঠুভাবে কাটাতে পারে, এবং সর্বধর্ম সমন্বয়ের পুজোর কথা তিনি বললেন। সেখানে পুলিশকে বিশেষ করে নজর দেওয়ার কথা বলেছেন, বাড়তি নিরাপত্তায় জোর দেওয়ার কথা বলেছেন। কিন্তু সবথেকে বড় ঘোষণা যেটা করার ছিল আজকে, সেই ঘোষণা রীতিমতো এক এক করে করলেন মুখ্যমন্ত্রী। তার প্রথম ঘোষণা হলো যে 80% ছাড় বিদ্যুতে, এবং তারপরে সব থেকে বড় ঘোষণা পুজোয় ক্লাবগুলিকে 1,10,000 টাকা অনুদান। যে খবরটি আমাদের জানাচ্ছি এই মুহূর্তে অত্যন্ত বড় খবর। গত বছর পুজো কমিটিগুলিকে 85,000 টাকা অনুদান দিয়েছিল রাজ্য সরকার, এবার সেই অনুদান বাড়িয়ে দেওয়া হলো 1,10,000 টাকা, অর্থাৎ 25,000 টাকা অনুদান বাড়িয়ে দেওয়া হলো। সঙ্গে যোগ হলো বিদ্যুতের ছাড়। পুজো কমিটিগুলিকে বিদ্যুতের মাসুলের 80% ছাড়ের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং স্টেজ থেকেই সিএসসিকে সেই নির্দেশ দেওয়া হলো। সিএসসি এবং রাজ্য বিদ্যুৎ বন্টন পরিষদকে বলেছেন মুখ্যমন্ত্রী, এবছরের সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে শারদোৎসব প্রস্তুতি শুরু করে দিয়েছে পুজো কমিটিগুলি। সেই আবহেই বৃহস্পতিবার কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ছিলেন রাজ্যের প্রশাসনিক শীর্ষ কর্তারা, কলকাতা পুরসভা, দমকল বিভাগ, সিইএসসি, পুলিশ প্রশাসন, পরিবহন ও স্বাস্থ্য দপ্তরের মতো পরিষেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিরাও আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন। আমরা দেখেছি যে ক্ষমতায় আসার পর থেকে দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্য জুড়ে এক সামাজিক সাংস্কৃতিক আবহ তৈরি করেছেন মুখ্যমন্ত্রী। সরকারি অনুদান থেকে শুরু করে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা, মহিলাদের জন্য পিঙ্ক পুলিশ, স্বাস্থ্য পরিষেবা, সমস্ত ক্ষেত্রেই পুজোর সময় নজরদারি বাড়ানো হয়েছিল। এবারও যাতে তার অন্যথা না হয় সেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পুজো মণ্ডপগুলিতে কড়া নজরদারি রাখার কথাও বলেছেন তিনি জানান, ড্রোন, সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি চালাতে হবে। রণজয় মুখোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিনিধি। রণজয়, এক ধাক্কায় 25,000 টাকা বাড়ি দেওয়া হলো, 1,10,000 টাকা অনুদান ঘোষণা করে দেওয়া হলো মুখ্যমন্ত্রীর তরফ থেকে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ মুখ্যমন্ত্রীর এই ঘোষণা। হ্যাঁ দেখো, এক ধাক্কায় 1,10,000 টাকা অনুদান, পুজোর অনুদান বাড়িয়ে দেওয়া হলো। এবং তুমি জানো যে গতবারে যে তোমাকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কংগ্রেস নেতা সৌম্য রায়। সৌম্যবাবু, আপনাকে স্বাগত এনকেটিভিতে। সৌম্যবাবু, পুজোর অনুদান ক্লাবগুলিকে 1,10,000 টাকা, আগেবারে ছিল 85, এবারে 1,10,000, কি বলবেন? মানে কি বলবো, আর বলার ভাষা নেই। যে সরকারটা মানে ভাঁড়ের মা ভবানী, যে সরকারের কোষাগার ফাঁকা হয়ে গেছে, যে ধারের ওপরে ধার, লোন নিয়ে তার সার্ভিসিং করতে হচ্ছে, যে লোন সার্ভিসিং করার জন্য তাতেও ধার নিতে হচ্ছে। একটা শিশু জন্মালে তার মাথার উপরে 70,000 টাকা ধার,
পৃথিবীর আকাশ বাতাসের নিঃশ্বাস নেওয়ার আগে। সেই রাজ্য সরকার হলফনামা দিয়ে কোর্টে বলছেন যে আমাদের টাকা নেই, আমরা ডিএ দিতে পারবো না। এই সরকারের অনেক জনমুখী প্রকল্প আছে, আমরা দায়িত্ব নিয়ে বলছি তাতে টাকার বরাদ্দ কমেছে। অথচ এই সরকার শুধুমাত্র খুশি রাখার জন্য ক্লাবগুলোকে, তাতে অনেক ক্লাব আছে তারা যথেষ্ট প্রভাবশালী এবং তাদের অর্থনৈতিক অবস্থা অনেকটা ভালো, তাদেরকে পর্যন্ত টাকা দিচ্ছেন। টাকার দিন দিন বাঁচা, আসলে ভোট এসে গেছে। একদিকে ইমাম ভাতা, একদিকে ক্লাবগুলোকে দুর্গাপুজো, তারপরে হবে কার্নিভাল। দুর্গা ঠাকুর মাননীয় মুখ্যমন্ত্রীকে পরিদর্শন করতে যাবেন, উৎসবে মাতুন। রাজ্যের ভাঁড়ের মা ভবানী 1 টাকা খরচা, রোজগার 8 আনা। সেই রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক লাখে লাখে রাজ্য থেকে চলে যাচ্ছে, মাথা পিছু রোজগার কমছে। এ রাজ্যে একটা কারখানা নেই যেখানে 5000 লোকের 1 লক্ষে চাকরি হয়। সেই রাজ্যে উৎসবে ভুলিয়ে রাখতে চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী। ভোট এসে গেছে, ভোট আসলে তাদেরকে খুশি রাখতে হবে ক্লাবগুলোকে। তারা আমার থাকুক, আমাদের সঙ্গে থাকবে, আমাদের হয়ে দেখবে, আমাদেরকে দেখবে। এই মানসিকতা থেকে এই প্রলোভিত করার চেষ্টা করা হচ্ছে। আমি জানি না উৎসবের কতটা তাতে উপকার হচ্ছে। এটা কার্যত দখলদারির রাজনীতি হচ্ছে এবং রাজ্যের কোষাগারকে ফাঁকা করে দিয়ে এই জিনিস কতদিন চলবে ঈশ্বরই জানেন। বেশ, ধন্যবাদ সৌম্যবাবু। সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়। আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে সমস্ত ক্ষেত্রেই পুজোর সময় নজরদারি বাড়ানোর কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা যাই বলুক, বিরোধীরা এটা নিয়ে আগেও অনেক বিতর্ক তৈরি করেছেন, এটা নিয়ে আগেও অনেকবার কটাক্ষ করেছে রাজ্য সরকারকে। বিরোধীদের তরফ থেকে কটাক্ষ বান ছুড়ে এসছে রাজ্য সরকারের তরফে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। কিন্তু ক্লাবগুলি তারা কিন্তু এই অনুদান পেয়ে যথেষ্টই উচ্ছ্বসিত। তার নমুনা আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কিছুক্ষণ আগেই পেলাম। 1 ক্লাবে অনুদান বাড়লো 25,000 টাকা, 85 থেকে সরাসরি 1,10,000 টাকা এবারে পুজোয় ক্লাবগুলিকে অনুদান, মুখ্যমন্ত্রীর ঘোষণা। সমস্ত ক্ষেত্রেই পুজোর সময় নজরদারি বাড়ানোর কথাও তিনি বললেন। পাশাপাশি পুজো মণ্ডপগুলিতে কড়া নজরদারি রাখার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। ড্রোন, সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি চালানোর কথাও বলা হয়েছে। মণ্ডপে আসা মহিলাদের নিরাপত্তা, প্রবীণদের সুবিধা, টিকিটও পুজো কমিটিগুলিকে খেয়াল রাখতে বলা হয়েছে। আমি চলে যাবো রণজয়ের কাছে। রণজয়, আমরা দেখলাম যে বিরোধীদের বহু বক্তব্য, ভোটের রাজনীতি, সামনে 26শে নির্বাচন, সেদিকে লক্ষ্য রেখে এই অনুদানে বাড়ি দেওয়া, অনেক কিছু বলছেন বিরোধীরা। কিন্তু ক্লাবগুলির ক্ষেত্রে কিন্তু একটা বলা চলে এটার জন্যই অপেক্ষা হচ্ছিল। তিনিও, মুখ্যমন্ত্রীও জানতেন এবং তিনিও কিন্তু সেই কারণের জন্য 90, 95, কাছে 1,10,000 এই ঘোষণা। দেখো সুমিত, আজকে আমরা এনকেটিভি বাংলায় আমরা সকাল থেকেই দর্শকদের জানিয়েছিলাম যে আমাদের কাছে যে প্রশাসনিক সূত্র মারফত খবর ছিল নবান্ন থেকে, সেখানে এই পরিমাণ অনুদানের পরিমাণ 1 লক্ষ টাকার বেশি অনুদান ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই জায়গা থেকে আমাদের যে খবর হয়েছিল সেই খবর মতোই মুখ্যমন্ত্রী 25,000 টাকা অনুদান বাড়ালেন এবং সেটা 1 লক্ষ টাকা অতিক্রম করে 1,10,000 টাকা পর্যন্ত নিয়ে গেলেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য যেটা, যে গত বছর 2024 সালের শারদোৎসবে দুর্গাপুজোয় 85,000 টাকা রাজ্য সরকারি অনুদান ছিল এবং সেখান থেকে 85 থেকে 25,000 টাকা বাড়িয়ে 1,10,000 টাকা অনুদান ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 45,000 পুজো রয়েছে কলকাতায়, প্রায় ফ্ল্যাটের পুজো, আবাসনের পুজো যদি তুমি ধরো, সেই সঙ্গে কলকাতার পুজোগুলোর সংখ্যা প্রায় 3,500-এর মতো। সর্বমোট প্রায় 45,000 পুজোকেই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এই অনুদান দেওয়া হবে এবং সেই জায়গা থেকে সিকিউরিটি মেজার্স যেভাবে নেওয়া হয়েছে সেই বিষয়েও কিন্তু আজকে প্রশাসনিক কর্তাদের অবহিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর সময় তিনি তুমি আমাদের সঙ্গে থাকো রণজয়। সঠিক জায়গায় দেখা হবে। নেশন ফার্স্ট, রাষ্ট্র প্রথম, মমতা ব্যানার্জির কথা চলবে না। ভাই আমার দিলাম তো, আমি দিলাম, আমার অফিস চলে যাবো আবার রণজয়ের কাছে। রণজয়, তুমি যেমনটা বলছিলে যে শুধুমাত্র 1,10,000 টাকা অনুদানই নয়, পাশাপাশি বিশেষ করে নিরাপত্তা দিকেও জোর দেওয়া হয়েছে। গ্রিন পুলিশ, মহিলা পুলিশ, ড্রোনে নজরদারি, ওয়াচ টাওয়ারের নজরদারি, অনেক কিছু ঘোষণা এবং বিদ্যুতের বিলে ছাড় সব থেকে বড় আরো একটা গুরুত্বপূর্ণ ঘোষণা।
সুমিত, একটা বিষয় খুব পরিষ্কার, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, এবং এই মুহূর্তে দুর্গোৎসব তুমি যদি বলো যে তার দুখানা অ্যাঙ্গেল রয়েছে। একটা হচ্ছে আমাদের শ্রেষ্ঠ উৎসব বাংলার শারদোৎসব, সেই শারদোৎসব যাতে একদম নির্ঝঞ্ঝাট ভাবে হয় সেই বিষয়টাকে এস্টাবলিশ করা সাধারণ মানুষের কাছে। বাংলার আপামর সাধারণ মানুষ যারা শহর থেকে শুরু করে গ্রাম মফস্বল সমস্ত জায়গায় তারা উৎসবের আনন্দে মেতে ওঠেন, এবং সেই উৎসবের আনন্দ যাতে কোন রকম ভাবে তাদের নিরানন্দে পরিণত না হয় এবং সেই জায়গায় যাতে সেফটি মেজার সিকিউরিটি এগুলো যাতে স্ট্রং থাকে সেই বিষয়টাকে ভীষণভাবে এনশিওর করা। এবং সেখান থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট পুলিশ প্রশাসনের কাছে বার্তা দিয়েছেন, এমনকি তিনি নিজে ঘরে থেকেও যে তিনি জেগে থাকেন, অর্থাৎ তার যে নজরদারি থাকে মুখ্যমন্ত্রী হিসেবে, সার্ভিলেন্স থাকে, সেই কথাটাও কিন্তু তিনি প্রকারান্তরে জানিয়ে দিয়েছেন। এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে রাজনীতি। আমরা দেখছি যে 3 থেকে 4 বছর ধরে এই দুর্গাপুজোকে ঘিরে কিন্তু বিরাট ভাবে রাজনীতি এসে পড়েছে বিজেপির তরফ থেকে। শুধুমাত্র রণজয়, আমি আসবো তোমার কাছে। রণজয়, আমি পরবর্তী ক্ষেত্রে আবার আসবো তোমার কাছে, কথা বলবো। আপাতত তোমাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের অপর প্রতিনিধি দেবারতী ঘোষ। দেবারতী, 1,10,000 টাকা অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবং রীতিমতো আস্তে আস্তে 90, 95, তারপর 1 লক্ষ, এবং যখন 1 লক্ষ উঠে এলো বলে দিলে 1,10,000। এনকেডিপির কাছে আগে থেকে খবর ছিল কিন্তু 1 লক্ষর বেশি ঘোষণা করবেন তিনি, এবং সেই মোতাবেক 1,10,000 টাকা ঘোষণা মুখ্যমন্ত্রীর। সত্যি ক্লাবগুলির ক্ষেত্রে এটা একটা অনন্য অনুদান। অবশ্যই, দেখো অবশ্যই, এবং আমরা জানি যে 2026-এ নির্বাচন রয়েছে, তার আগে যে এটা 1 লক্ষ টাকা হতে চলেছে, এটা সেই সূত্র মারফত আমাদের কাছে সেই খবর এসেছিল। কিন্তু 1 লক্ষ টাকারও বেশি, 1,10,000 টাকা, যেটা গত বছর 85,000 টাকা ছিল, অর্থাৎ 1,25,000 টাকা যেটা বাড়িয়ে দেওয়া হলো। এবং শুধু তাই নয়, শুরু করে বা রাজ্য সরকারের যে বিদ্যুৎ পর্ষদ, সেই বিদ্যুৎ পর্ষদের যে টাকা দিতে হয় সেটাতেও 85% ডিসকাউন্ট, যেটা 75% ডিসকাউন্ট ছিল সেটাকে 85% ডিসকাউন্ট, 80% ডিসকাউন্ট করে দেওয়া হলো। এবং অর্থাৎ সব মিলিয়ে, এবং আগেই এছাড়া ফায়ার পুরসভার যে পারমিশন নিতে হয় সেই পারমিশনের জন্য কোনো টাকা লাগবে না, সেটা আগে থেকেই ছিল। অর্থাৎ সব মিলিয়ে 2026-এর নির্বাচনের আগে রাজ্যে প্রায় 45,000 ক্লাব, সেটা মুখ্যমন্ত্রী নিজেই বললেন, গত বছর 43,000 ক্লাবকে 85,000 টাকা দেওয়া হয়েছিল। এবছর সেই সংখ্যাটা 45,000-এর কাছাকাছি গিয়ে দাঁড়াবে বলে মুখ্যমন্ত্রী নিজেই জানালেন। কলকাতা শহরে 3,000-এর কিছু বেশি এবং জেলা মিলিয়ে মোট 45,000 ক্লাব এই অনুদান পাবে। 1,10,000 টাকা করে, নিয়ার অ্যাবাউট 495 কোটি টাকা খরচ হতে চলেছে এই যে অনুদান, সেই অনুদানের জন্য। স্বভাবতই পুজো কমিটির যারা উদ্যোক্তারা আজকে এখানে উপস্থিত ছিলেন তারা অত্যন্ত খুশি, এবং তারা এই মুখ্যমন্ত্রীর যে ঘোষণা, সেই ঘোষণার জন্যই কার্যত অপেক্ষা করেছিলেন যে কখন তারা সেই ঘোষণা করেন। এবং মুখ্যমন্ত্রী সেই ঘোষণার সঙ্গে সঙ্গে করতালিতে ফেটে পড়ে। যদিও আজকের অনুষ্ঠান থেকেও কিন্তু সেই বাংলা বাঙালি ইস্যুকেও তিনি সামনে এনেছেন। সেখানেও তিনি বলেছেন যে পুজো নিয়ে বারবার করে রাজনীতির আঙিনায় নিয়ে আসা হয় পুজোকে, এবং সেই পুজো নিয়ে কোর্টে চলে যায় কিছু লোক, এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এবং তিনি বলেছেন যে বাংলায় দুর্গাপুজো থেকে শুরু করে গণেশ পুজো, সরস্বতী পুজো, সমস্ত পুজোই অত্যন্ত ধুমধাম সহকারে হয়। সুতরাং বারবার করে এই ধরনের পুজোগুলোকে ঘিরে কোর্টে যাওয়া, এটা শুধুমাত্র পুজোকে বাধা দেওয়ার জন্য এই ধরনের কার্যকলাপ কেউ করে থাকেন। এবং তারপরেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা, স্বাভাবিকভাবেই 2026-এর নির্বাচনের আগে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল। একদমই দেবারতী, এবং শুধুমাত্র এই যে এই ঘোষণা, আমরা আগেও দেখেছিলাম এ নিয়ে অনেক বিতর্ক ছিল। যখন 85,000 টাকা ঘোষণা হয়েছিল সেই সময়ও কিন্তু বিতর্ক ছিল। সেই সময় মুখ্যমন্ত্রীর দিকে এক গুচ্ছ কিন্তু কটাক্ষের বাণ ছুড়ে এসেছিল। কিন্তু আজকে দাঁড়িয়ে আজ যে 45,000 প্রায় ক্লাব, 45,000 প্রায় পুজো গোটা কলকাতার মধ্যে, সেই ক্লাবগুলির কাছে কিন্তু এটা একটা অনন্য অনুদান তো অবশ্যই একদিক দিয়ে, পাশাপাশি নিরাপত্তার দিকটাও কিন্তু মুখ্যমন্ত্রী সমানভাবে ঘোষণা করলেন। আমরা দেখেছিলাম সিসিটিভি চালানো বা ওয়াচ টাওয়ারের নজরদারি, বা কখনো গ্রিন পুলিশ, বা কখনো মহিলা পুলিশ, নিরাপত্তা কিন্তু বিশেষ জোর দেওয়া হয়েছে, এবং সর্বধর্ম সমন্বয়ের পুজোর কথা বলা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। এটাও বড় কথা। দেখো, তিনি কিন্তু নিরাপত্তার দিকে বারবার করে জোর দিয়েছেন, এবং তিনি স্পষ্টত বলে দিয়েছেন যে নিরাপত্তার দিকে যাতে কোনো রকম ভাবে কোনো খামতি না থাকে। কারণ নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থার দিকে একদিকে যেমন কুইক রেসপন্স টিম রাখতে
দিতে হবে এবং সমস্ত ফায়ার থেকে পুলিশ থেকে যাবতীয় এবং তিনি নিজে বলেছেন যে তিনি নিজেও সারা রাত ধরে জেগে থাকেন। তিনি রাষ্ট্র প্রথম, মমতা ব্যানার্জির কথা চলবে না। ভাই ভাই আমার দিলাম তো আমি দিলাম আমার অফিস এই পুজোর যে উদযাপন এবং এখন যেহেতু এবং তিনি দিয়েছেন যে এবারেও কিন্তু তিনি মহালয়ার আগে থেকে পুজো উদ্বোধনে বেরোবেন, কারণ তিনি বললেন যে উনি অন্যান্য বার মহালয়ার আগে থেকেই পুজো উদ্বোধন করতে বেরিয়ে পড়েন এবং সেরকম একটি ইঙ্গিত দিয়েছেন যে এবারেও তার অন্যথা হবে না। তবে তিনি কিন্তু এখানেও কিন্তু সতর্ক করেছেন যে অনেক পুজো কমিটি আছে যারা শুধুমাত্র থিমের দৌড়ে এগোতে গিয়ে সেখানে পদপিষ্ট হওয়ার মতো সম্ভাবনা তৈরি হয়ে যায় এবং তারা কে আর ভিড় কত হলো এটা দেখানোর জন্য তারা এমন সিচুয়েশন তৈরি করে যে সেখানে সাধারণ মানুষ তারা গিয়ে আহত হয়ে পড়তে পারেন। অর্থাৎ সব মিলিয়ে নিরাপত্তার বিষয়টা কিন্তু সর্বতভাবে মাথায় রাখার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। দেবারতী, আমরা যদি একটু লক্ষ্য করি গত বছরের দিকে যে আগামী বছর এবং জানি যে আমরা যে আগামী বছর যে রাজ্য বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনকে সামনে রেখেই অনুদানের অঙ্ক বাড়িয়ে 1 লাখ টাকা করা হলো বলে এই অভিযোগ করছে বিরোধীরা। কিন্তু তাদের দাবি এটাও ছিল যে গত বছর ছিল লোকসভা ভোট, সেখানেও তৃণমূল তাতে ভালো ফল করেছিল, সেখানের মধ্যে কিন্তু অনুদান বৃদ্ধি করে পুজো কমিটিগুলিকে পুরস্কার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবছর উৎসাহ দিলেন আগামী বছরে ভোটের সময় যাতে তারা তৃণমূলের হয়ে কাজ করেন, এমনটা বিরোধীদের অভিযোগ। কিন্তু এই বিষয়টা কিন্তু কোথাও না কোথাও ক্লাবগুলির ক্ষেত্রে একটা ছাপ ফেলে, এটা একেবারেই অস্বীকার করা যায় না তা নয়। কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্য বরাবর উঠে এসছে সেই বক্তব্য যেখানের মধ্যে সর্বধর্ম সমন্বয়ের পুজো যেন হয়, যেখানের মধ্যে পুজোকে নিয়ে যেটা দুর্গাপুজো এত যে দুর্গাপুজোকে নিয়ে উৎসাহ উন্মাদনা গোটা পৃথিবীর মধ্যে যেখানের মধ্যে উৎসাহ উন্মাদনা থাকে বিশেষ করে বাংলার দিকে, সেই পুজোকে নিয়ে কিন্তু এই ধরনের ঘোষণা সত্যিই তাৎপর্যপূর্ণ। দেখো এবারের যে একটা অনন্য নজির তিনি করেছেন এই পুজোর যে সমন্বয় বৈঠক, সেই সমন্বয় বৈঠককে ঘিরে, কারণ এই যে বৈঠক সেই বৈঠকে কিন্তু তিনি সর্বধর্মের যারা প্রতিনিধিরা রয়েছেন তাদেরকে মঞ্চে উপস্থিত করেছেন এবং এই সর্বধর্মের প্রতিনিধিদের দিয়ে তিনি একটি বার্তা অন্তত দিতে চাইছেন যে বারবার করে যে অভিযোগ উঠছে, যে ধর্মীয় ভেদাভেদের অভিযোগ উঠছে বা বাংলা বাঙালিকে নিয়ে যা নিয়ে কার্যত গোটা তৃণমূল কংগ্রেস থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা সরব, সেটাকেই এবং আজকে উল্লেখযোগ্য আরো একটি বিষয় ছিল, আজকে যারা যারা বক্তব্য রেখেছেন আজকে প্রত্যেকে একজন বাদ দিয়ে অন্তত সরকারি তরফে যারা বক্তব্য রেখেছেন, সেটা রাজ্য পুলিশের ডিজি থেকে শুরু করে রাজ্যের চিফ সেক্রেটারি থেকে শুরু করে এমনকি যিনি আজকে অ্যাঙ্কারিং এর দায়িত্বে ছিলেন বিদিশা কলিতা, তিনি আইপিএস, তিনি প্রত্যেকে কিন্তু বাংলায় বক্তব্য রেখেছেন। এটা কিন্তু আজকেও একটা নোটিশ। একদম অনেক ধন্যবাদ বিদ্যাভারতী। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবারতী ঘোষ।